সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি সুরভি ফেরদৌস, প্রভাষক, ঢাকা ওমেন কলেজ। আজ আমি তোমাদের সাংগঠনিক আচরণ অনার্স থার্ড ইয়ারের কোর্স কোড 23-23-03। প্রথমেই চলে যাই সাংগঠনিক আচরণের সংজ্ঞা। সাংগঠনিক আচরণ কি? সাংগঠনিক আচরণ হলো সংগঠনের বিভিন্ন মানবীয় আচরণ সংক্রান্ত জ্ঞানের অধ্যয়ন ও প্রয়োগ। তার মানে মানুষের যে আচরণ একজন সংগঠনে করা হয়ে থাকে, একটি সংগঠনে, সেই সংগঠনের মানবের আচরণ সংক্রান্ত জ্ঞানের যখন অধ্যয়ন করা হয় এবং বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ করা হয়, সেটাই হচ্ছে সাংগঠনিক আচরণ। ফ্রেন্ডস লুথান্সের মতে সংগঠনের মানবীয় আচরণের প্রথমত তার উপলব্ধি, এরপর মানবীয় আচরণটাকে পূর্বানুমান করা এবং প্রয়োজনে সেটাকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে সাংগঠনিক আচরণ। সংগঠনের সংজ্ঞা। সাধারণত সংগঠন বলতে কী বোঝায়? যে কোনো একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যখন যৌথভাবে কাজ করার উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কাঠামোই হলো সংগঠন। অর্থাৎ উদ্দেশ্য থাকবে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন, দুই বা ততোধিক ব্যক্তি থাকবে, তারা মিলে যে কাঠামোটা বা গঠন করবে সেটাকেই বলা হচ্ছে সংগঠন। নির্দিষ্ট উদ্দেশ্যে লক্ষ্য অর্জনের জন্য গঠিত কাঠামোই হলো সংগঠন। আর আচরণ বলতে কী বোঝায়? মানুষ তার কার্যাবলী সম্পাদনের সময় যে অভিব্যক্তিটা প্রকাশ করে তাকেই আমরা আচরণ বলি। সাধারণত মানুষ যখন চুপচাপ বসে থাকে, আমরা কিন্তু তাকে কোনো কার্যাবলী করতে দেখি না, তার কোনো আচরণও প্রকাশ হতে দেখি না। কিন্তু মানুষ যখন কাজ করে, চলাফেরা করে, বিভিন্ন ধরনের অভিব্যক্তি প্রকাশ করে, সেটাকেই আমরা আচরণ বলি। সাংগঠনিক আচরণের লক্ষ্য ও উদ্দেশ্য। এক হলো আচরণ বর্ণনা করা। বিভিন্ন পরিবেশে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের আচরণ করে, এক এক পরিবেশে এক এক রকম আচরণ করে। সাংগঠনিক আচরণের প্রথম উদ্দেশ্য হলো বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে আচরণ করে তা বর্ণনা করা। এরপর দ্বিতীয় হলো অনুধাবন। সাংগঠনিক আচরণ বিভিন্ন ধরনের পরিস্থিতিতে বিভিন্ন ধরনের আচরণ প্রকাশ করে। কেন মানুষ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের আচরণ তা অনুধাবন করা কিন্তু সাংগঠনিক আচরণের দ্বিতীয় উদ্দেশ্য। যেমন আমার একজন বন্ধু থাকলে আমি কিন্তু সে কোন পরিস্থিতিতে কী করতে পারে তা সহজেই বলে দিতে পারি, সেটা অনুধাবন করতে পারি। আর সাংগঠনিক আচরণও কর্মীদের আচরণটাকে বর্ণনা করে এবং কী কারণে সে এ ধরনের আচরণ করেছে তা অনুধাবন। এরপর 3, ভবিষ্যৎ সম্ভাব্য ও ফলাফল সম্পর্কে ধারণা। সাধারণত ভবিষ্যৎ আচরণ কেমন হতে পারে তা যদি যে কোনো কোম্পানির বা প্রতিষ্ঠানের আগে থেকেই জানা থাকে, তাহলে প্রতিষ্ঠান কিন্তু অনেক অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পেতে পারে। তাহলে সাংগঠনিক আচরণের বিশ্লেষণের মাধ্যমে তা জানার চেষ্টা করে এবং সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। 5 হলো মনোবল বৃদ্ধি। সাংগঠনিক আচরণ কর্মীদের মনোবল বৃদ্ধি করে। একটি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে দেখা যায় মনোবল বৃদ্ধির, ভালো পরিবেশ সৃষ্টি এবং প্রণোদনার ব্যবস্থা করা সংগঠনের একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। কর্মীদের মনোবল যদি ভালো না থাকে, সেখানে ভালো পরিবেশ সৃষ্টি না হয়, সেখানে কিন্তু কখনোই সাংগঠনিক আচরণটাও ভালো হয় না। তার মানে মনোবল বৃদ্ধির মাধ্যমে কর্মীদের ভালো পরিবেশ সৃষ্টি, কাজের ভালো পরিবেশ সৃষ্টি এবং প্রণোদনার ব্যবস্থা করাও কিন্তু সাংগঠনিক আচরণের আরেকটি উদ্দেশ্য। তারপর দ্বন্দ্ব নিরসন। সাধারণত কর্মীরা কাজ করতে গেলে দলগত দ্বন্দ্ব দেখা দেওয়া বা ব্যক্তিগত দ্বন্দ্ব দেখা দেওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার।
সেই দ্বন্দ্ব নিরসনে সাধারণত সহনশীল হতে শিক্ষা দেয় সাংগঠনিক আচরণ। সাংগঠনিক আচরণ এমনভাবে সেটাকে অনুধাবন করে এবং সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাতে কর্মীদের মধ্যে দ্বন্দ্ব না হয়। তারপর 7, সর্বোপরি সাংগঠনিক আচরণের সর্বশেষ যে অন্যতম একটা লক্ষ্য হলো সুষ্ঠু ব্যবস্থাপনা করা। সাংগঠনিক আচরণ সবসময় কর্মীদের চাওয়া পাওয়া এবং আচরণের নানা দিক বিবেচনা করে কোনো সংগঠনে নিয়োজিত যারা কর্মী আছে তাদেরকে এমনভাবে পরিচালনা করে যাতে সংগঠনের উদ্দেশ্যটা সাধিত করা যায় এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। তারপর সর্বশেষ হলো সুন্দর কর্মী ব্যবস্থাপনার সম্পর্ক। ব্যবস্থাপনার মাধ্যমে সাংগঠনিক আচরণ স্টাডি করার মাধ্যমে একজন ম্যানেজার বা ম্যানেজমেন্ট চেষ্টা করে উত্তম আচরণ, কর্মীদের উত্তম আচরণ, তাদেরকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা, যেখানে কর্মীদের বিভিন্ন অজুহাত, বিভিন্ন অভিযোগগুলো শোনা হবে, তাদের সাথে একটা সুন্দর পারস্পরিক স্থাপন করা যাবে এবং সর্বোপরি একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেটা অর্জন করা যাবে। সাংগঠনিক আচরণের প্রকৃতি বা বৈশিষ্ট্য। সাংগঠনিক আচরণের প্রথম প্রকৃতি বা বৈশিষ্ট্য হলো সাংগঠনিক আচরণ একটি অধ্যয়নের ক্ষেত্র। এটা একটা ফিল্ড অফ স্টাডি। আমরা যখন আমাদের প্রতিষ্ঠানের মানব সম্পদ নিয়ে আলোচনা করব তখন প্রতিনিয়তই চোখের সামনে একজন মানুষের পরিবর্তন আসবে, সে বিভিন্ন পরিস্থিতিতে কী ধরনের আচরণ করে তা আসবে এবং প্রতিনিয়তই আমরা সেটাকে অধ্যয়ন করতে থাকব। এতে মানুষের বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন নীতি, বিভিন্ন কাজের পদ্ধতি, অনেক কিছুই আলোচনা হবে এবং প্রতিদিনই নতুন নতুন অধ্যয়নের ক্ষেত্র তৈরি হবে, ফিল্ড অফ স্টাডি তৈরি হবে, যেখানে আমরা নতুন নতুন পাবো, নতুন নতুন ইনফরমেশন পাবো, নতুন নতুন তথ্য পাবো। তার মানে সাংগঠনিক আচরণ হচ্ছে একটা ফিল্ড অফ স্টাডি বা একটা অধ্যয়নের ক্ষেত্র, যেখানে প্রতিনিয়তই এটাকে অধ্যয়ন করা যায়। 2 হচ্ছে এটা একটা আন্তঃশাস্ত্রীয় শাখা। শাস্ত্র মানে জানি আমরা একটা সেক্টর, আন্তঃশাস্ত্রীয় মানে হচ্ছে ইন্টারডিসিপ্লিন, এ ব্রাঞ্চ অফ ইন্টারডিসিপ্লিন। সাংগঠনিক আচরণে সাধারণত বিভিন্ন শাখা থেকে জ্ঞান আহরণ করে। হতে পারে এটা মনোবিজ্ঞান, হতে পারে এটা ব্যবস্থাপনা, কিংবা রাষ্ট্রবিজ্ঞান, কিংবা সমাজবিজ্ঞান। বিভিন্ন ধরনের বিজ্ঞানের সমষ্টি হচ্ছে সাংগঠনিক আচরণ। দেখা যায় অনেক সময় মানুষের সাইকোলজি বোঝা হয়, অনেক সময় ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাটাকে বোঝা হচ্ছে, অনেক সময় একটা রাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। সব কিছু মিলে অনেকগুলো শাস্ত্রের এই শাখাটা হচ্ছে একত্রিত বা সমন্বিত শাখাটা হচ্ছে সাংগঠনিক আচরণ। 3 হচ্ছে ও আশাবাদী। সাংগঠনিক আচরণ সবসময় একটা প্রতিষ্ঠানের জনবলের মানবিক দিকগুলো নিয়ে আলোচনা করে, যেমন প্রত্যক্ষণ, শিক্ষণ, মনোভাব, মনোবল, অনুভূতি, আবেগ ইত্যাদি বিশ্লেষণ করে সাংগঠনিক আচরণ কর্মে সম্পৃক্ত কর্মী ও কর্মকর্তাদের আশাবাদী করে তোলে। সবসময় সাংগঠনিক আচরণ কর্মীদেরকে মানবিক এবং আশাবাদী হতে শেখায়। তারপর আদর্শিক ও মূল্যবোধ কেন্দ্রিক। সাধারণত এক একজনের আদর্শ এবং মূল্যবোধ এক এক রকম হয়, কিন্তু সামগ্রিক আদর্শ এক হয় না। প্রতিষ্ঠানের কর্মীদের সবসময় আদর্শটা বা মূল্যবোধটা সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেটার দিকে লক্ষ্য রাখা সাংগঠনিক আচরণের একটা প্রকৃতি বা বৈশিষ্ট্য। 5 নম্বর হলো সামগ্রিক সিস্টেম মতবাদ। সাধারণত সমাজে প্রতিটি সংগঠন একটি সিস্টেমের সাথে সম্পৃক্ত এবং
অন্যান্য অনেক সিস্টেমের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তার মানে এই সামগ্রিক সিস্টেমটার সাথে একটা সংগঠন জড়িত থাকে এবং সেই সংগঠনের সাথে অনেকগুলো সংগঠন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে থাকে। এই সবগুলো মিলেই কিন্তু একটা সামগ্রিক সিস্টেম তৈরি হয়। সাংগঠনিক আচরণ সবসময় সেই সামগ্রিক সিস্টেমটাকে কর্মীদের বোঝার চেষ্টা করে এবং সেই সামগ্রিক সিস্টেমের মধ্যে থেকে কর্মীরা কীভাবে নিজেদেরকে পরিচালিত করছে তা বিশ্লেষণ করে। তারপর 6 হচ্ছে চিন্তার প্রকৃতি। সাংগঠনিক আচরণের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা যে কোনো কর্মীদের জ্ঞান এবং মেধার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কীভাবে যে কোনো সার্বিক পরিস্থিতিটা উন্নত করা যায় সেটার চেষ্টা করে এবং একজন কর্মী কীভাবে চিন্তা করে সেটা বিশ্লেষণ করে সাংগঠনিক আচরণ। তারপর কর্ম সম্পাদন। সাধারণত প্রতিষ্ঠানে বিদ্যমান বিভিন্ন ধরনের কর্মীদের কর্মদক্ষতা, কর্ম সম্পাদন এবং কর্ম আগ্রহী এইগুলো বিশ্লেষণ করে তাদের একটা পার্থক্য নির্ণয়ের চেষ্টা করে। তার মানে বিভিন্ন ধরনের কর্মী একটা প্রতিষ্ঠানে কাজ করে, সেই কাজ করা কর্মীদেরকে তাদের যে কর্মটা সম্পাদন করছে বা যে কাজটা তারা শেষ করছে সে কাজটাকে বিশ্লেষণ করে তাদের কোথায় সমস্যা, কোথায় ত্রুটি বিচ্যুতি রয়েছে সেটা বিশ্লেষণ করে সেটাকে কিভাবে আরও উন্নত করা যায় সেটা চিন্তা করা হচ্ছে সাংগঠনিক আচরণের একটা বৈশিষ্ট্য। সবশেষ বৈশিষ্ট্য হচ্ছে সংগঠনের লক্ষ্য অর্জন কেন্দ্রিক। সাধারণত সাংগঠনিক আচরণ যে কোনো সংগঠনের লক্ষ্য অর্জনটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ব্যক্তি লক্ষ্য এবং সাংগঠনিক লক্ষ্য কিন্তু আলাদা। একজন ব্যক্তির লক্ষ্য থাকে সে উচ্চ পদে প্রমোশন পেয়ে নতুন পদমর্যাদায় যাবে কিংবা টাকা উপার্জন কিংবা সমাজে প্রতিষ্ঠা সেগুলো থাকে, কিন্তু একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কিন্তু একজন মানুষের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। তার মানে সাংগঠনিক লক্ষ্য অর্জন কেন্দ্রিক হয় সাংগঠনিক আচরণ, আর ব্যক্তি লক্ষ্য থেকে সাংগঠনিক লক্ষ্যটা অবশ্যই আলাদা। এরপর আমরা চলে যাই সাংগঠনিক আচরণের মৌলিক কিছু উপাদান নিয়ে। সাংগঠনিক আচরণ কিছু জিনিস নিয়ে কাজ করে। প্রথমত হলো মানব সম্পদ, দ্বিতীয় হচ্ছে কাঠামো, তৃতীয় হচ্ছে প্রযুক্তি এবং চতুর্থ হচ্ছে পরিবেশ। আমরা একটা ছক দিয়ে সেটা ভালো বুঝতে পারি। যেহেতু সাংগঠনিক আচরণ প্রথমত মানুষ নিয়ে কাজ করে, এটা হতে পারে একটা দল কিংবা ব্যক্তি। সাংগঠনিক আচরণ এটা হচ্ছে মানবীয় জ্ঞান সংক্রান্ত জ্ঞানের সমষ্টি, মানবীয় আচরণ সংক্রান্ত জ্ঞানের সমষ্টি। তাহলে মানব সম্পদ তো এখানে আসবেই। প্রথমে আসবে কর্মীরা কিংবা দল, কোনো ম্যানেজমেন্টের কোনো লোক হতে পারে, সকলের আচার আচরণ, সিনিয়র জুনিয়র সবার আচার আচরণ করাই হচ্ছে সাংগঠনিক আচরণের প্রথম কাজ। তার মানে সাংগঠনিক আচরণের প্রথম উপাদান হলো, মেইন উপাদানই হচ্ছে মানব সম্পদ। দ্বিতীয় যেটা হলো, যেটা মানব সম্পদকে প্রভাবিত করে, একটা হলো পরিবেশ, আরেকটা হলো প্রযুক্তি এবং কাঠামো অবশ্যই মানব সম্পদকে প্রভাবিত করে। কাঠামো হলো কি, যে সংগঠনে কর্মরত যারা মানুষ আছে, অন্যান্য উপকরণ এবং অন্যান্য উপকরণ আছে, তাদের একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটাকেই কিন্তু কাঠামো বলে। একটা স্ট্রাকচার থাকে, মানুষ যেখানে কাজ করে সেটার একটা স্ট্রাকচারটাই হলো সংগঠন। যারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য এগিয়ে যায় সেটাই হলো কাঠামো। সেই কাঠামোটা নিয়েও সাংগঠনিক আচরণ কাজ করে। তার মানে সাংগঠনিক আচরণের আরেকটা মৌলিক উপাদান হলো কাঠামো, যেটা মানব সম্পদের
কর্ম এবং মানব সম্পদের সম্পর্ক নিয়ে কাজ করে। এরপর যেটা হলো প্রযুক্তি। আজকালকার যুগে আসলে প্রযুক্তি মানুষকেও রিপ্লেস করছে। যেমন দেখা যায় একটা জায়গায় হয়তো আগে 200 জন কাজ করতো, সেখানে এখন 10 জন মানুষ এবং 10টা মেশিন কাজ করছে। তার মানে প্রযুক্তি কিন্তু মানুষকে রিপ্লেস করছে। তো মানুষ যখন প্রযুক্তি নিয়ে কাজ করতে যাবে তাহলে তার আচরণ কিন্তু একরকম হবে না। প্রযুক্তির প্রতি তার আচরণ এবং একটা মানুষের প্রতি তার আচরণ অবশ্যই সেটা চেঞ্জ হয় বা পরিবর্তন হচ্ছে। এই প্রযুক্তিও তাহলে কিন্তু মেশিনারি, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এগুলো সব কিছুই কিন্তু প্রযুক্তির মধ্যে যা মানব সম্পদকে প্রভাবিত করে। তাহলে সাংগঠনিক আচরণের মৌলিক উপাদানের আরেকটা জিনিস হলো প্রযুক্তি। এবং সর্বশেষ হচ্ছে পরিবেশ। সাধারণত আমরা পড়ি যে বাহ্যিক পরিবেশ কিংবা অভ্যন্তরীণ পরিবেশ, যে একটা সংগঠনের ভেতরের যে পরিবেশটা আছে, হতে পারে সেটা এমপ্লয়ি, কর্মপরিবেশ, কিংবা দেখা যায় তোমার যে সহযোগী আছে তার প্রতি, কিংবা ব্যবস্থাপনা, তোমার বসের প্রতি, একজন বসের প্রতি যে আচরণ আছে সেটা মিলেই কিন্তু একটা অভ্যন্তরীণ পরিবেশ তৈরি হয়। এবং বাহ্যিক পরিবেশ বলতে সরকার হতে পারে, প্রতিযোগিতা হতে পারে, সমাজ ব্যবস্থা হতে পারে, আরও অনেক কিছু মিলে কিন্তু বাহ্যিক পরিবেশটা তৈরি হয়। তাহলে একটা সাংগঠনিক আচরণের মৌলিক উপাদানের মধ্যে 4টা উপাদান হয়, সেটা হচ্ছে মানব সম্পদ, পরিবেশ, প্রযুক্তি, কাঠামো। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার পড়াবো। প্রথম চ্যাপ্টারে এই গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন আমি তোমাদের পড়ালাম। ধন্যবাদ।